2025 সাল, সাউথ কোরিয়া, বুসান শহর জিওন ম্যানশনে খুবই জমজমাটভাবে বিয়ের আয়োজন চলছে। ছোট বাচ্চাদের হইচই, বড়দের খুনসুটি, জামাইকে বরণ করার জন্য শ্যালক শালিকাদের নানা দুষ্টু মিষ্টি ষড়যন্ত্র। সবশেষে শুরু হলো কাবিন পড়ানো। নববউয়ের মুখে লজ্জা মিশ্রিত হাসি, কিন্তু নবজামাইয়ের মুখে খুশি ভাব থাকলেও কিছুটা বিচলিত অবস্থায় আছে। যা দেখে জামাইয়ের চাচা মিনিয়ঙ্গি বলে ওঠে, কি হয়েছে, কাকে খুঁজছো তুমি? আব্বা কোথায় চাচা? তোমার চাচি আনতে গিয়েছে। এই দেখো, আমি চলে এসেছি। মধ্যবয়সী এক পুরুষকে সাথে করে এক মিষ্টি মধ্যবয়সী নারী এসেছে। পুরুষটির বয়স মধ্যবয়সে পৌঁছালেও আশ্চর্যভাবে তার মুখশ্রীতে সেটার কোনো ছাপ নেই, বরং এখনো দেখে মনে হয় 24-25 বছরের বয়স। বাবা, আজ আমার বিয়ে, এবারও কি তোমার দেরি করতে হবে? মধ্যবয়সী লোকটি এক মিষ্টি হাসি দিয়ে বলে, আমার একটা মাত্র ছেলের বিয়েতে কি ভালো করে ফিটফাট হয়ে সেজে আসবো না? এটা কি হয়? আর বলতে হবে না, আমি জানি তুমি কার সাথে কি কথায় ব্যস্ত ছিলে। আসো আমার পাশে, আমি তোমাকে ছাড়া বিয়ে করব না। পাশে থাকা ব্যক্তিটি আওয়াজ করে বলে ওঠে, এই কেমন কথা? আমরা কি আদৌ আমাদের বাড়ির মেয়েকে ঠিক হাতে দিতে পারছি? যা শুনতে পাচ্ছি তা শুনে তো মনে হয় না। আহ আপু, কি বলছো তুমি? থামবে? আঙ্কেল, কিছু মনে করবে না, আমি আপনার কাছে আপুর পক্ষ থেকে সরি বলছি। সরি বলার এখানে কিছুই নেই। আমি আমার ছেলেকে চিনি, সে তোমাকে আজীবন আগলে রাখবে। আর আমিও আমার সহজ সরল ছেলেটাকে তোমার হাতে সঁপে দিচ্ছি। আশা করি তোমাদের বৈবাহিক জীবন সুখী হোক। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। জিওন ইয়ান, আপনি 3 বার কবুল বলুন। কবুল, কবুল, কবুল। কি মুভি, আপনিও 3 বার কবুল বলুন। কবুল, কবুল, কবুল। সবাই তালি দেওয়া শুরু করে। কিছুক্ষণ পরে গেস্টদের মধ্যে কথা বলা শুরু হয়। এত ধুমধাম করে বিয়ের আয়োজন করা হলো, এটা কি আসলে জিওন জাঙ্গুক সাহেবের দত্তক নেওয়া সন্তান? তোমার তাই নাকি? হ্যাঁ, আরো জানেন, জাঙ্গুক সাহেব তো বিয়েও পর্যন্ত করেনি। কি ব্যাপার, এগুলো কি সত্য? নববউয়ের বড় বোনের কথা শুনে গসিপিং আন্টিসরা ঘাবড়ে যায়। না না, এগুলো সত্য নাও হতে পারে, এগুলো তো রুমার্স। ও আচ্ছা, আমি জানতাম এই ফ্যামিলি আমার বোনের জন্য ভালো না। কেন যে আমার বোনটা ওই ইয়ানের প্রেমে পড়লো? ছেলে দেখতে তো হ্যান্ডসাম, বাট ফাদার ইস্যু আছে। কথা শুনে মনে হয় ইয়নজুন টেকুকের কাছে আসে। জংকুক নামক লোকটি ইয়ান ও ভিকে কিছু দিচ্ছে, সাথে সুগার, জিমিন, আঙ্কেল আন্টিও আছে। আমি জানি না আর কতদিনই বা আমার কাছে আছে। বিমা, এটা তোমার শাশুড়ি মায়ের, অনেক সযত্নে রেখো। ইয়ানকে বাড়ির ও অল প্রপার্টি পেপারস দেয়। বাবা, এ তো আর কোনো কথা না, আমি এসবের ভাড়া নিতে পারছি না। এখন এগুলো সব তোমার। আশা করি তুমি আমাকে ও তোমার মাকে নিরাশ করবে না। অবশ্যই ইয়নজুন, তোমাকে ভিকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি তাদের মাঝে আসবো না। কি বলছো বাবা? তুমি কি কিছু বলেছো? না, আমি তো মাত্রই আসলাম। এত কেন সিরিয়াস নিচ্ছ ইয়ান? আমি তো কথার কথা বলেছি। জংকুক ইয়ানের মাথায় হাত বুলোতে তার কথা আর এগোতে পারলো না। ইয়ানের সামনে মধ্যবয়সী জংকুক মাটিতে লুটিয়ে পড়ে গেল। আঙ্কেল! সাথে সাথে অ্যাম্বুলেন্স আনা হয়। জংকুককে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। সবাই হঠাৎ এমন অবস্থা দেখে বিচলিত হয়ে গিয়েছে। ইয়ান এখনো হসপিটালের চেয়ারে বসে কেঁদেই যাচ্ছে, বিয়ের চোখেও পানি। ইয়ান, ভয় পেও না, আঙ্কেল ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পরে ডক্টর বের হয়। গার্জিয়ানকে আমি। আমার বাবা এখন কেমন আছে ডক্টর? আই এম সরি, আমরা কিছুই করতে পারবো না। মিস্টার জিওন ব্লাড ক্যান্সারের লাস্ট স্টেজে আছেন। তার হাতে আর বেশি সময় নাই। যদি পারেন তো শেষ ইচ্ছেটুকু পূরণ করতে পারেন। ব্লাড ক্যান্সার? এ কি করে? ভাই হয়তো আড়াল করেছিল, কিন্তু কেন? এ তো সুসাইড ছাড়া আমার কাছে অন্য কিছু লাগছে না। হয়তো সে তার প্রিয়তমার অপেক্ষায় থাকতে থাকতে বিরক্ত, তাই সে নিজেই। এটা পাগলামি। সে তার প্রিয়তমা, কিন্তু
সত্যি ইয়নের উপর পাগল। ও যে ইয়ানকে ধরে এত বছর বেঁচে ছিল, এটাই আমাদের জন্য অনেক। কিন্তু এখন আমরা চাইলেও কিছু করতে পারবো না। আপনারা এখন যেতে পারেন, কিন্তু দুজনের বেশি নয়। ইয়ানের চোখ হতে অনবরত জল পড়েই যাচ্ছে, আর পাশে ইয়ানকে কি করে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না ভি। ইয়ান তার শখের পুরুষ, কিন্তু ইয়ানের বাবা তার কাছে আপন ও শ্রদ্ধেয় ব্যক্তি। ছোটবেলায় মা বাবা চলে যাওয়ার পরেই একমাত্র বড় বোন ইয়ঞ্জুন তাকে বড় করেছে। তাই হয়তো ইয়ঞ্জুন তাকে নিয়ে পজিটিভ। মা বাবা বলতে ইয়ঞ্জুনের পর জংকুক আঙ্কেলই তার হৃদয় স্থান করে আছে। সেও যে তার প্রিয় আঙ্কেলের অবস্থা মানতে পারছে না, তাতে সে ভেঙে পড়তেও পারবে না। আঙ্কেল তাকে দায়িত্ব দিয়েছে ইয়ানকে সামলাতে, তা সে তার মৃত্যুর আগ পর্যন্ত করে যাবে। ইয়ান তো থামছেই না, উল্টো হৃদয়ের বেদনায় ভেঙে পড়ছে। ইয়ান, শান্ত হও। তুমি যদি ভেঙে পড়ো তাহলে আঙ্কেলের কি হবে? সে আমাদের পাশে আজীবন ছিল। তার শেষ মুহূর্ত, তার ইচ্ছেটুকু তুমি পূরণ করবে না? এভাবে আর কেঁদো না। এই সময়ে আমাদের কাদার থেকে আমরা তার জন্য কি করতে পারি সেটা দেখা উচিত। ঠিক বলেছ সোনা। ইয়ান বিকে শক্ত করে ধরে কেবিনে প্রবেশ করে। বিয়ের শরীর থরথর করে কাঁপছে, মুখে অক্সিজেন, হাতে মেডিকেল ইকুইপমেন্ট লাগানো। শুয়ে আছে জংকুক। বাবা। জংকুক চোখ খুলে ইশারায় ভি ও ইয়ানকে আসতে বলে। বেডের পাশে হাঁটু গেড়ে দুজনে বসে পড়ে। জংকুক তার দুর্বল হাত দিয়ে ইয়ান ও ভিয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। সে আর্ত ছোঁয়ায় অসহায় বাচ্চাদের চোখে অশ্রুর বাঁধ ভেঙে গেল। এই বয়সে তাদের এরকম কঠিন অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। আসলে জীবনে কখন কি হয় কিছু বলে আসে না। নিজেদেরকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়, যেটা ইয়ান ও ভি তাদের জীবনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়ে ফেলার মাধ্যমে উপলব্ধি করতে পারছে। আল্লাহ তাআলা তাদের হৃদয়ে যেন স্বস্তি দান করেন। বাবা, আর কেঁদো না। কতই বা কাঁদবে? তোমাদের জীবনের পাতায় আমার অধ্যায় শেষ। আমার সময় চলে এসেছে। আমাকে কি আনন্দে বিদায় দিবে না? ইয়ার মাথা দোলায়। ভিয়ের চোখ থেকে অশ্রু শেষ নেই। আমাকে সেখানে নিয়ে চলো, আমি তাকে দেখতে চাই। ভি জংকুকের কথা বুঝল না, সে কোথায় যাবে। কিন্তু ইয়ান তার বাবার কথা ঠিকই বুঝেছে। তারপর ইয়ান তার চাচা চাচি মানে ইউমিনের সাথে কথা বলে। সুগা ডক্টরকে বলে। ডক্টর না বললে সুগা ও ইয়ান দুজনেই মিনতি করে এবং টিকার ওষুধ নিয়ে বের হয়। জায়গাটা বিশাল বড়। মাঠের মাঝে দাঁড়ালে চারিপাশ শুধু শিশির বিন্দুতে ভেজা সবুজ ঘাস। একটা ঘ্রাণ আসছে, কোথা থেকে তা জানা নেই। দূর দূরান্তে তাকালে শুধু নীল আকাশ। কেউ যদি এখানে একবার সবুজ ঘাসে পিঠ লাগায় অনায়াসে শুয়ে থাকা যাবে। একটু ভালো করে তাকাতেই দেখতে পেলাম বেশ দূরে এক বিশাল গাছ। গাছটা কিসের তা আমার জানা নেই। ইয়ানকে জিজ্ঞেস করলে জানতে পারলাম গাছটার নাম হলো ডোঙ্গিয়া, একটি বিদেশি গাছ। জংকুক ইয়ানকে ইশারা করে তাকে গাছটির কাছে নিয়ে যেতে। গাছটার সামনে যেতেই বুঝতে পারলাম সুন্দর মিষ্টি গন্ধটা আসলে এখান থেকে আসছে। ভি ও ইয়ান দেখলো জংকুকের হাত দিয়ে অক্সিজেনের মাস্কটা খুলে দিল। বাবা, শোনা, আমি কি আসতে দেরি করলাম? সাথে সাথে এক দমকা হাওয়া এসে গাছটির ফুলগুলো, বর্ণের ফুলগুলো ঝরে পড়লো তিনজনের উপর। হ্যাঁ, অনেক দেরি করেছ। কি ব্যাপার? কিছু শুনলাম হয়তো। কি হয়েছে সোনা? তখনই পেছন থেকে ইউনমিনও চলে এসেছে। জিমিন আন্টির চোখ লাল দেখাচ্ছে, হয়তো সে কান্না করেছে। আমি মানা করেছিলাম তোমার আসতে। এখানে না এসে কি করে থাকবো বলো তো? আমার বোন এখানে আছে। বোন? আমার মা। সবাই জংকুকের পাশে এসে গাছটির পানি চেয়ে আছে। অপরূপ সৌন্দর্য, মন গড়িয়ে দেবার মতো। আমি আমার কৌতূহলী মনকে আটকাতে পারলাম না। আঙ্কেল এখানে কেন এসেছে একটু বলুন না জিমিন আন্টি। একদিন না একদিন সে তো জানতেই পারবে। সংক্ষেপে বলে দাও। আজ থেকে 30 বছর আগের কথা। সে সময় আমি
ও আমার বোন কিম তেইয়ং সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন জিওন হসপিটালে নার্স হিসেবে। আমাদের ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মানুষকে সেবা করার। আমি ছিলাম একটু চাঞ্চল্য মনে, আর আমার বড় বোন ছিল ঠান্ডা ও শক্ত মনের মানুষ। আমি তাকে অনেক সম্মান করি ও ভালোবাসি। আমার আবদারের শেষ ছিল না, কিন্তু সেই আবদার অনায়াসে পূরণ করা থামাও তার কোনো নাম ছিল না। 30 বছর আগে। আপনি আমার লেট হয়ে যাচ্ছে তো। তোর একা লেট হয়েছে শুনি? আমারও তো হয়েছে। তোর রেসিপি বানাতে গিয়ে চুল খোপা করতে করতে আসা কিম তেইয়ং, আর দরজার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে জিমি। চলো, নয়তো সুগার রাগ করবে। একমাত্র তোর উপরই যদিও। আমি জানি, অথচ ওটিতে আমাকে সাজেস্ট করে না, শুধু তোমাকেই যেতে বলে। তুমি কি তাকে থ্রেট করেছো নাকি? অদ্ভুত, আমি নার্স হয়ে কেন একজন ডক্টরকে থ্রেট করব? আর তুই যে ওটিতে যাস না তাও তো না, অন্যান্য ডক্টর, এমনকি ডক্টর লি তোকে সাজেস্ট করে। তারপরেও ট্যাক্সি আয়, বাকি কথা পরে। এত লেট কেন? সরি স্যার, ট্রাফিকের জন্য লেট হয়েছে। হোয়াট এভার, কাম জিমিন। ইয়েস স্যার, বেস্ট অফ লাক। হেড নার্স ন্যান্সি, আপনি আসুন। জি, ওয়ার্ড 47 আপনার হাতে। ওকে মিস, সরি, আজকে আমার জন্য আপনাকে আমার শিফট হ্যান্ডেল করতে হয়েছে। ইটস মাই ডিউটি। আর আমি জানি আপনার লেট হয়েছে জিমিনের জন্যই। তারপর হেড নার্স ওতে কিছু কথা বলে। তারপর তার কাজে মনোযোগ দেয়। বিকেল বেলা আজকে জিমিনের ওভারটাইম কাজ করবে পানিশমেন্ট স্বরূপ, কিন্তু একটু ছুটি হয়ে গেছে, তাই তার ব্যাগ গুছিয়ে বের হচ্ছিল। আপু, আমিও যাবো তোমার সাথে। কিছু তো করার নেই। আর আমি যা বানিয়েছি ভালো হয়েছে? তোমার হাতে রান্না কি খারাপ হতে পারে? বাই বাই। রাস্তায় মাঝপথে যেতে দেখলো রাস্তায় 2 ট্রাকের মাঝখানে গাড়ি চাপা খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। এমন ভয়াবহ দৃশ্য এর বুক কেঁপে ওঠে। তাতে দ্রুত ছুটে যায় সে জায়গায়, কিন্তু ততক্ষণে আহত ব্যক্তিকে হসপিটালে নিয়ে গিয়েছে। এখানে কি হয়েছে? ড্রাইভার ড্রাঙ্ক গাড়ি চালাচ্ছিল, আর এক ট্রাকের ব্রেক ফেল হয়ে গিয়েছে। মাঝখানে ভিকটিম গাড়ির ভিতরের লোকটা। বেশ সুদর্শন ছিল লোকটি। খারাপ কিছু না হলেই হয়। ও আচ্ছা, আল্লাহ তাকে সাহায্য করুক। এই বলে তে পুনরায় বাসায় যাওয়ার উদ্যোগ নেয়। তখনই তার ফোন বেজে ওঠে। আপু, তাড়াতাড়ি আসো, ইমার্জেন্সি কেস। ওকে, আসছি। এ বলে তো দ্রুত হসপিটালে যায়। আপনি, ডক্টর লি ওটিতে আছে। ওকে, তে রেডি হয়ে ওটিতে যাবে, দেখে ডক্টর সুগা পায়চারি করছে ওটির সামনে। সাথে আছে জিমিনো। প্রবেশ করতেই দেখে হেড নার্স ন্যান্সি, ডক্টর লি, সাথে আরো পারদর্শী ডক্টর। তে হাফ ছেড়ে ওটি থেকে বের হয়, দেখে ডক্টর সুগা দাঁড়িয়ে। মিস তে, আমার ভাই? ও, উনি আপনার ভাই। যাক, অপারেশন সাকসেস হয়েছে, এটুকু ডক্টর লি জানাবে। এই বলে তে কাছামাছি করে চলে যায়। সুগা আরো চিন্তায় পড়ে গেল। স্যার, চিন্তা করবেন না, অপারেশন তো সাকসেস। না, কিছু আছে। আমাকে সব কথা বলেনি। কিছুক্ষণ পর ডক্টর লি আসেন। ডক্টর লি, অপারেশন সাকসেস, বাট আপনার সাথে কথা আছে। আমার কেবিনে আসুন। জি। গাড়ির কাছের টুকরো মিস্টার জঙ্কুকের চোখে ঢুকে গিয়েছে, যার কারণে উনি আর দেখতে পারবেন না। অ্যাক্সিডেন্টে উনি ভয়াবহভাবে আহত হয়েছেন। ওনার প্রাণের সংখ্যা ছিল 98%, বাট উনি জীবন যুদ্ধে লড়াই জিতেছেন। কিন্তু ওনার চোখ পুরোপুরি ড্যামেজ হয়ে গিয়েছে, এতে আমরা কিছুই করতে পারবো না। আনটিল উই গেট আই ডোনার। আপনি নিশ্চয় বুঝেছেন আমি কি বলেছি? জি। চিন্তা করবেন না, আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। ততক্ষণ আপনি শান্ত হয়ে ডোনারের ব্যবস্থা করুন। জি ডক্টর। সামনে দাঁড়িয়ে জিমিন উঠতে, সুগার ভয়াবহ ফেস থেকে জিমিন উঠতে এগিয়ে আসে। আমি এখন কি করব? প্লিজ সাজেস্ট মি, মিস জিমিন। ডক্টর সুগা, আপনি শান্ত হন। আপু ঠিক বলেছে স্যার, আপনি যদি শক্ত না হন তার প্রভাব আপনার ভাইয়ের উপরও পড়বে। আর এই অবস্থায় আপনার উচিত আপনার ভাইয়ের পাশে থাকা, আর আমরা তো আছি। যখনই হেড নার্স ন্যান্সি তেকে ডাকেন, তেও সেখান থেকে চলে যায়। থাকে শুধু জিমি ও সুগা। মিস ন্যান্সি বললেন, আপনি মিস্টার জিওনের পার্সোনাল নার্স হবেন। হোয়াট? না,
না মানে আমি এখনো সেকেন্ড ইয়ার ইন্টার্ন। আমি পার্সোনাল নার্স করে আমার দ্বারা যদি কোনো মিস্টেক হয় আমি জানি নিশ্চয়ই আপনি পারবেন। এমনকি আপনি অন্যান্য নার্স থেকে অনেক পারদর্শী। আপনার সময় আমি তখন রক্ত দেখে অজ্ঞান হয়ে যেতাম। কাল থেকে রেডি থাকবেন। জি। আজকে তুই রেস্ট নে, আমি মিস ন্যান্সিকে বলে দিব। কেন, আমি তো ঠিকই আছি। দেখাই যাচ্ছে রাতে ওভার টাইম করে দফারফা হয়ে গেছে তোমার। আমি বের হলাম, তুই অ্যাজ ইউজুয়াল পেশেন্টের হেলথ কন্ডিশন নোট করছিল। তখনই বেল বেজে ওঠে। তার পার্সোনাল নার্সের ডিউটি শুরু হয়ে গিয়েছে। ভিআইপি রুমে সুগা ও ডক্টর লি দুজনেই আছেন। ডক্টর পরামর্শ অনুযায়ী তে তার কাজ শুরু করে, কিন্তু সে দেখলো মিস্টার জিওনের ড্যান আসলেও সুগাই বেশি কথা বলছে। মিস্টার জিওন হ্যাঁ না কিছুই বলে না, শুধু মাথা নাড়ায়। এ নিয়ে তে চিন্তিত হয়ে ডক্টর লিকে ইনফর্ম করে জঙ্কুকের কণ্ঠ নাড়াইতে হয়তো কোনো এফেক্ট করেছে। এরপর থেকে কেউ কথা বলা শুরু করে, কিন্তু তার কথার কোনো রিপ্লাই দেয় না মিস্টার জিওন, যেটা তের জন্য খুবই ফ্রাস্ট্রেশনদায়ক। 2 সপ্তাহ পর আজ মিস্টার জিওনের প্লাস্টার ও ব্যান্ডেজ খোলা হবে। স্যার, আজ আপনার ব্যান্ডেজ খোলা হবে। আপনি কি এক্সাইটেড? এই যে মিস্টার, কিছু জিজ্ঞেস করেছি, কিছু তো বলুন। মিস্টার জিওন, মিস্টার জিওন উচ্চস্বরে চিল্লিয়ে উঠে তে। আচমকা শব্দে কেঁপে ওঠে মিস্টার জিওন। তারপরও কোনো উত্তর নেই। বিরক্তির চরম সীমানায় পৌঁছে গিয়েছে তে, কিন্তু কিছুই করতে পারছে না। কিছুক্ষণ পর ডক্টর লি চলে আসে, হাতে সুগাও। আস্তে আস্তে করে ব্যান্ডেজ খুলে ফেলে, বাকি আছে শুধু চোখে ব্যান্ডেজ। ডক্টর লি যখনই ব্যান্ডেজ খুলবে তখনই হেড নার্স মেসে চলে আসে। তাকে খুব আতঙ্ক দেখাচ্ছিল। ডক্টর লি, ডক্টর সুগা, প্লিজ দ্রুত আসুন। ওয়ার্ড 47, 50, 7, 10, 13, 14, এমনকি 8 ইমার্জেন্সিতে পড়ে গিয়েছে। দ্রুত আসুন। হঠাৎ করে এমন হলো কেন? আপনি ডক্টর জিওনের চোখের ব্যান্ডেজ খুলুন, আমি শীঘ্রই আসছি। আর যদি কোনো প্রতিক্রিয়া হতে দেখেন তাহলে ইনজেকশনটি পুশ করবেন। ঠিক আছে। ডক্টর সুগা ও ডক্টর লি সেখান থেকে চলে যায়। কেউ জঙ্কুকের ব্যান্ডেজ খুলতে উদ্যত হয়। নার্স, লাইট জ্বালান। আমি অন্ধকার পছন্দ করি না। আমি কি বলছি, জ্বালান দ্রুত। ড্যামিট মিস্টার, আপনি প্যানিক হচ্ছেন কেন? আমার কথা শুনুন। আপনি এখন থেকে আমি দেখতে পারবেন না যতক্ষণ না জঙ্কুককে হাতটা টেন দিয়ে অ্যাগ্রেসিভলি গলা চেপে ধরে। কি বলতে চান? আমি দেখতে পারবো না মানে? আপনারা না প্লিজ ডক্টর, আপনারা আমার সামান্য অ্যাক্সিডেন্ট ঠিক করতে পারছেন না? হাউ ডিয়ার ইউ। আমার ভাই কোথায়? ডাকুন, ডাকুন আমার ভাইকে এক্ষুনি। আপনি পাগল? ছাড়েন আমাকে। ডক্টর সুগা কি আপনাকে বলেননি যে আপনি আইডনার থেকে আরো শক্ত করে পিন করে কথা বলার সুযোগই দিচ্ছে না জঙ্কুক? মনে হচ্ছে মানসিক ভারসাম্য হারিয়ে তেহংকে মেরেই ফেলবে। তখনই তে তার হাতে থাকা ইনজেকশন জঙ্কুকের গলায় পুশ করে। সাথে সাথে জঙ্কুক অজ্ঞান হয়ে যায় এবং তের উপর শুয়ে পড়ে। আল্লাহ, বাঁচলাম। আমার কপালে কি একটা ক্রেজি পেশেন্ট জুটলো। এত ভারী কেন? তে তারপর আস্তে করে কেবিন থেকে বেরিয়ে আসে। ডক্টরে আসেন, দেখেন জঙ্কুক অচেতন অবস্থায়। তার মানে কোনো গন্ডগোল ঘটেছে। পাশেতে ছোট টুলে বসেছিল, তাকে দেখে দাঁড়িয়ে যায়। মিস্টার জিওন উত্তেজিত হয়ে গিয়েছিল। উত্তেজিত? উনি তো আমাকে মেরে ফেলেছিল। মিস্টার, আই এম সো সরি। উনি অন্ধকারকে ভয় পান। উনি এত এক্সাইটেড হয়ে যান যে সামনে মানুষকে পর্যন্ত ক্ষতি করতে পারেন। আমার ডক্টর সুগা মিস্টার জিওনকে তার চোখ সম্পর্কে কিছুটাও বলেননি, তাই সে এমন ব্যবহার করেছেন। ঠিক আছে, আজকের জন্য আমার শিফট কমপ্লিট। আমি বাসায় যাচ্ছি। তারপর তে আর কথা না বাড়িয়ে হসপিটাল থেকে বিদায় নেয়। বাসায় গিয়ে গোসল করতে গিয়ে দেখতে পেল তার গলায় লাল নীল হাতের ছাপ হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে আমার এমন ব্রুজ হয় না, কিন্তু এবার হয়েছে, তা আবার এমন বাজে দেখাচ্ছে। তারপর সেখানে কুল কম্প্রেস করে, তারপর তাতে মলম লাগিয়ে শুয়ে পড়ে। পরের দিন সে হসপিটালে যাওয়ার সময় জায়গাটা ব্যান্ডেজ করে নেয়। যেদিন আবার কাজের ব্যস্ততার জন্য সে বাসায় ফিরতে পারেনি। সারা রাত তার
তার হসপিটালে থাকতে হয়েছে, কিন্তু যখন সে তের অবস্থা দেখে বিচলিত হয়ে যায়। কি রে বই, আমি আমার গান ফাটাই ফেলতেছি কাজ করতে করতে, আর তোমার এই অবস্থা? তোমার এই অবস্থার জন্য মিস্টার জন দায়ী, তাই না? হ্যাঁ, আমি তাহলে আজকে তোমার সাথে থাকবো। না, এসবের কোনো দরকার নেই। তুমি বাসায় যাও, রেস্ট নাও। তুমি অসুস্থ হলে আমার কষ্ট বেড়ে যাবে। তারপর তে জিমিনকে ঠেলে বাসায় পাঠায়। তারপর তে তার রেগুলার পেশেন্টের চেক আপ করে মিস্টার জিওনের ভিআইপি রুমে যায়। দেখে মিস্টার জিওনের বেড জানালার পাশে স্থানান্তরিত হয়েছে। হসপিটালের পর্দাগুলো তীব্র বাতাসে ভাসছে। সূর্যের সোনালি আলো মিস্টার জিওনের মুখশ্রীতে পড়ায় তাকে পুরো ইথেরিয়াল লাগছে, যেন তার সামনে কোনো মানুষ না, বরং এমন সৌন্দর্য আছে যেটা এই দুনিয়ার নয়, যেটা বলে বোঝানো যায় না, শুধু অনুভূতি কাজ করে। হা করে আছে, সেটা রুমে থাকা সুগা দেখতে পায়, কিন্তু এর কোনো খেয়াল নেই। আচমকা মেয়েদের শব্দে জঙ্কুক চমকে যায়। ভয় পাবেন না, আমি আপনার পার্সোনাল নার্স কিম তেহিও। ও মিস্টার, আই এম ভেরি সরি। আমি সুগার কাছে জেনেছি আমি আগামীকাল আপনার সাথে যা করেছি তার জন্য আমি খুবই দুঃখিত। ওকে, আমি শুধু বলতে চেয়েছিলাম আপনার চোখে ডোনার আসার পর্যন্ত আপনি কিছু দেখতে পারবেন না, কিন্তু আপনি তো বলতে না দিয়ে আমার গলা চেপে ধরেছিলেন। হোয়াট? ভাই, তুমি এই কি করেছো? মিস্টার গলায় ব্রুস পড়ে গিয়েছে। এন্ড আই এম অলসো সরি। আমি যদি ভাইকে আগে বলতাম তাহলে আপনার সাথে এমনটা হতো না। আমি তো বলেছি ইটস ওকে। তারপর আর কিছু কথা বলার পর তারা তাদের কাজে মনোযোগ দেয় ও জঙ্কুকে চেক আপ শুরু করে। মিস্টার জন, আমার হাত শক্ত করে ধরেন, নয়তো আমি আপনাকে হুইলচেয়ারে কি করে বসাবো? আমি বাইরে যেতে চাই না। এটা বললে তো হবে না। ডক্টর বলেছে আপনাকে আলো বাতাসে থাকতে হবে। আপনার দ্রুত রিকভারির জন্য আলো বাতাসে দরকার। তারপর জঙ্কুকে হুইলচেয়ারে বসে হসপিটালের সামনে যে বিশাল পার্কটা রয়েছে সেখানে নিয়ে যায়। পার্কে অনেক বাচ্চারাও আছে, খেলাধুলা করছে। এরা সকলেই হসপিটালের পেশেন্ট। তখনই একটি বাচ্চার কান্নার শব্দ আসে। বাচ্চাটা আসলে খেলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছে। তে জঙ্কুককে নিয়ে বাচ্চাটির কাছে যায়। ইয়ান, বলেছি না কান্না করবে না। ইউ আর এ ব্রেভ বয়, তাই না? তুমি আসছো না, আমার ব্যথা চলে গেছে মাম্মা। ইস, দুষ্ট একটা। মাম্মা, ইয়ান বলেছে না আমাকে আপু বলতে। আমি তোমার মাম্মা না, ওকে? মাম্মা। ও আচ্ছা। জিমি সেখানে দৌড়ে আসে। ইয়ান, তুমি এখানে? আমি পুরো হসপিটালে তোমাকে খুঁজেছি। না বলে এভাবে কেউ যায়? ইটস এ ব্যাড ম্যানার ইয়ান। আগে না বলেছি জিমিন আপুকে সাথে করে বা তাকে বলে খেলবে। সরি মাম্মা, সরি জিমিন আপু। জিমিনকে তো ঠিকই আপু বলে, আমাকে যে কেন মাম্মা বলে বুঝি না। আপা, আপা, আপা। তে আওয়াজ পেয়ে পাশে দেখে ইয়ান জঙ্কুকের পায়ের কাছে গিয়ে আপা আপা ডাকছে, বলে উঠতে যাচ্ছে। তে ইয়ানকে সরিয়ে নেবে ভেবে এগোতেই দেখে জঙ্কুক ইয়ানকে তার কোলে বসিয়ে দেয় এবং মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মুখে মিষ্টি হাসি। জিমিন ও তে একে অপরের দিকে তাকায়। ফেরত চলুন মিস্তে। হ্যাঁ, নো। এ বলে জঙ্কুকের হুইলচেয়ার ধরে হসপিটালের পিছনে থাকা ছোট টিলাতে নিয়ে যাওয়া হয়। সেখানে অনেক সুন্দর সানসেট দেখা যাচ্ছে। একদম পারফেক্ট টাইমে চলে এসেছি। কি হলো, আপনি আমাকে কোথায় এনেছেন মিস্তে? খুবই সুন্দর একটা জায়গা, আপনার ভালো লাগবে। আমাকে এখানে এনে কি লাভ? আমি তো দেখতেই পারি না। এই জন্যই এই মুহূর্তটা আমরা ভিডিও করে রাখবো। যখন আপনি আবার দেখতে পারবেন তখন আপনি এই ভিডিও দেখবেন। জিমিন তার মোবাইলটা দিয়ে, এই নাও। এই যে সানসেট, সানসেট। সবাই একটু মুহূর্ত অনুভব করে। তারপর তারা ফেরত চলে আসে। জঙ্কুকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার পর থেকে জিমি ডক্টর সুগার আন্ডারে চলে গিয়েছে, তাই তাদেরকে প্রায় একসাথে দেখা যায়। তেও জানতে পেরেছে জিওন হসপিটালের মালিকের একমাত্র বড় ছেলে জিওন জাংকুক এবং ছোট ছেলে মিনিয়ঙ্গি অর্থাৎ ডক্টর সুগা। জঙ্কুক তেকে বলেছে জঙ্কুক হসপিটাল থেকেই কাজ করবে।
কিভাবে করবে না করবে তা জানা নেই। তাই তে এই মেসেজ সুগাকে জানাতে সুগার কেবিনে যেতেই দেখলো দরজা খোলা। মনে হয় ডক্টর নেই, বাট কিছু পড়ে যাওয়ার শব্দ পায়। তাই ডাইরেক্ট দরজা খুলেই দেখে হোয়াট দ্য ফাক। কি হলো বলেছ সুগাকে? না। কেন? অন্য কাজে ব্যস্ত ছিল উনি। আপনি কিভাবে বা কাজ করবেন? আপনি তো দেখতে পাচ্ছেন না, প্লাস আপনার রেস্টও দরকার। আমি বলবো আপনি কাজ করবেন। মিস্টার জন, আমি নার্স, ও আমার ডিউটিও আছে, আর আমি এসব করতেও পারবো না। তা নিয়ে ভাবতে হবে না, আমি হেড নার্স ও ডক্টরের সাথে কথা বলছি। হোয়াট? এখন থেকে আপনি আমার সাথে 24 ঘন্টাই থাকবেন। আমি কার পাল্লায় পড়লাম? মনে হচ্ছে জন আমার উপর অবশেষ। তখনই ইয়ান দরজা খুলে ঢুকে পড়ে। আপা, আম্মা, তুমি এখানে? আপি, ইয়ান কথা শুনেনি, তাই বাধ্য হয়ে এনেছি। জিমিনকে দেখে তের ফেস এমন বিকৃত হয়েছে, মনে হচ্ছে কোনো আরশোলা দেখেছে। এদিকে ইয়ান এসে জঙ্কুকের বেডে উঠতে শুরু করে। আপা, আপা, আজকে না মেলা বসেছে বিকেলে, চলো না? মেলা? হসপিটালের খুব কাছে ছোট মেলা বসেছে, সেখানেও যেতে চাই, কিন্তু ইয়ানের আজ ফুল চেক আপ আছে। ঠিক আছে, আমরাও যাব। হোয়াট? বিকেলবেলা ইউনমিন, ইয়ান, জঙ্কুক ওতে একসাথে মেলাতে গিয়েছে। হরেক রকমের খাবার, খেলায় জিততে পারলে প্রাইজ পাবে, এরকম অনেক আয়োজন। তে এক হাতে জঙ্কুকের হুইল চেয়ার ধরে আছে, অন্যটিতে সুন্দর মুহূর্ত ভিডিও করছে, যাতে পরবর্তীতে জঙ্কুক এগুলো দেখতে পারে। অবশেষে টেকুক ও ইয়ান একটা প্লেসে স্থির হয়ে বসেছে ও খাবার খাচ্ছে। জঙ্কুক খাচ্ছে সম্পাপড়ি, তে খাচ্ছে মোচি, ইয়ান খাচ্ছে টাঙ্গুরু। ইউনমিনের কোনো খবর নেই, তারা অন্য সাইডে চলে গিয়েছে। মিস, আপনি কি নার্স জিমিনের উপর কোনোভাবে রেগে আছেন? একটি বারো কথা বলেননি, এমনকি একটি বারো তাকাননি, তাই আর কি। আচ্ছা বলেন তো, যদি আপনার সিবলিংসকে করতে রাঙা হাতে ধরেন তাহলে কেমন লাগবে? খুবই বাজে। হ্যাঁ সেটাই, আমার বিশ্বাসও হচ্ছে না, হজম করতে সময় লাগবে। প্লাস আমি বড় হয়ে আমার কোনো লাভার নেই, ইটস হার্টস। তাহলে আপনিও লাভার বানান, এমন মানুষই নেই। তাহলে আমাকে চান্স দিয়ে দেখুন। হোয়াট? বেচারি ইয়ান হট চিৎকারে তার টাংগুলো পড়ে যায়। আহা, তে ইয়ানকে কোলে নিয়ে কান্না বন্ধ করার চেষ্টা করছে। বাবা কেঁদো না, চলো আমি তোমাকে আরো কিনে দিচ্ছি। আর সময় হলো না কাদার। মিস্তে, আমার প্রপোজাল ভেবে জানাবো। কি হইতেছে আমার সাথে? বোনের লাভারের ভাই আমাকে প্রপোজ করে? এটা কি ফ্যামিলি প্যাকেজ নাকি? কিছুক্ষণ পরে ইউনমিন চলে আসে। তে দেখলো জিমিনের মুখ লাল এবং সুগার শার্ট কুচকানো। তের চেহারা আগের থেকেও বেশি বিশ্রী হয়ে আসে। আমার চোখে কি এসব পড়ে? আল্লাহ, ফর গডস সেক, এটা মেলা। আমার বমি আসতেছে, আমি গেলাম। ফেরত চলো সবাই। তারপর হসপিটালে ব্যাক করে পরের দিন তে ও জিমিন হসপিটালে যায়। সারা দিন রাত তে কথা বলেনি, তাই বেচারি জিমিন বিচলিত। প্রত্যেক দিনের মতো তে অন্যান্য পেশেন্টের সিচুয়েশন সাবমিট করে জঙ্কুকের ভিআইপি কেবিনে যায়। দেখে জঙ্কুক এখনো ঘুমে। তে তারপর আস্তে করে কার্টেন সরিয়ে দেয়। সাথে সাথে সূর্যের আলো এসে পড়ে জঙ্কুকের মুখে, ফলে জঙ্কুককে এক অন্যরকম আকর্ষণীয় লাগছে তের কাছে। তে জঙ্কুকের মুখে একটু ভালো করে তাকিয়ে দেখে। চোখের পাপড়িগুলো ঘন ও মোটা, পিঙ্কি ঠোঁট, নিচে ছোট তিল। ইচ্ছে করে একটু চুমো দেওয়ার। তে নিজের চিন্তায় অবাক। 2 মাস ধরে এই মানুষটা সেবা করে আসছি, কই কখনো এভাবে ভেবে দেখিনি তো। আমি যদি প্রপোজালটা অ্যাকসেপ্ট করি তাহলে কেমন হবে? একটু কিউরিয়াসিটি হচ্ছে।
তের ভাবনার মাঝে জঙ্কুকের ঘুম ভেঙে যায়। তে তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে জঙ্কুকে সাহায্য করে। তে ব্রেকফাস্ট খাইয়ে দিচ্ছে। তখনই জঙ্কুক জিজ্ঞাসা করে, মিস তে, আপনি কি আমার প্রস্তাব ভেবে দেখেছেন, নাকি আরও সময় নেবেন? না মানে, আমি রাজি। আপনার যেহেতু আরও সময় লাগবে, তাহলে আমার কোনো কি আপনি রাজি? হ্যাঁ, সত্যি? আরে হ্যাঁ, বললাম তো। আই ক্যান্ট বিলিভ। আমি ভেবেছিলাম আপনি আমাকে ঘোরাবেন, রিজেক্ট করলে আগেই করে দিতাম। ও আচ্ছা। খাওয়া শেষ হওয়ার পর তে চলে যাচ্ছিল। মিস, আমি আমার গুড মর্নিং কিস এখনো পাইনি। হোয়াট? দ্রুত 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 থামুন, আমি আসছি। তে জঙ্কুকের তুলতুলে গালে চুমু দেয়। তখনই ইউনমিন চলে আসে। কি অবস্থা এখন? স্বাভাবিক। আর সুগা আমাকে অফিসের পেপারসগুলো পাঠিয়ে দিবে, আমি কাজ শুরু করে দিব। কিন্তু আপনি তো দেখতে পারেন না। মিসতে আমাকে পড়ে শোনাবেন আর আমি সাইন করে দিব। এটা আমার ডিউটির বাহিরে মিস্টার জন। আমি হেড নার্সের সাথে কথা বলে দেখ। আর সিরিয়াস? রাতের বেলা মিস্টার ক্রেজি, আমি এসেছি। তের আওয়াজ পেয়ে জঙ্কুক সেদিকে ঘুরে এবং ইশারা করে তেকে বসতে, কিন্তু তা না করে রুমে ক্যামেরা সেট করে তারপর বসে। কি করলে? ক্যামেরা সেট করলাম। এসব না করলেও তো হতো। না, হতো না। তুমি যখন আবার দেখতে পারবে তখন এসব স্মৃতিগুলো দেখবে। যেভাবে বলছো মনে হচ্ছে তখন তুমি থাকবে না। মনে রেখো, শুধু তুমি আমার জন্য যথেষ্ট। হয়তো তখন তুমি থাকবে, কিন্তু আমি থাকবো না। এটা কখনোই সম্ভব নয়। আমি তা হতে দেব না। আচ্ছা আচ্ছা, দেখা যাবে। এরপর তে অফিসের পেপারগুলো পড়ে দেয় আর জঙ্কুক সে অনুযায়ী সাইন করে। দেখতে দেখতে 2 সপ্তাহ পার হয়ে যায়। তে আর জিমিনের সম্পর্ক আগের মতো হয়ে গিয়েছে। ইউনমিনের রিলেশন কেউ না জানলেও টেকুকের সম্পর্ক সকলের মধ্যে ছড়িয়েছে, আর সেটা জঙ্কুক নিজের হাতেই করেছে। হয়তো সে দেখতে পারছে না কে তার প্রিয়তমা, শুধু অনুভব করতে পারছে। বলতে গেলে তার প্রিয়তমা তার কাছে গোধূলির সে লগ্নে ফুটে ওঠা সে ফুলের মতো, যার সময় সামান্যই ক্ষীণ, যার সুবাস একবার গায়ে লাগলে আজীবন তার স্মৃতি রেখে যায়। জঙ্কুকের পঞ্চেন্দ্র খুবই প্রখর। কোথায় তে আছে, কার সাথে কথা বলছে, সবই বুঝতে পারে। মিস্টার অবসেসিভ, তুমি কি আমার সাথে স্পাই রেখেছ? আমি কোথায়, কি করছি, কার সাথে কথা বলছি কি করে জানো? তোমার হালচাল জানতে আমার স্পাইয়ের প্রয়োজন নেই, সোনা পাখি। আর এই বাবার গ্রামের কাছে যাবে না। মিস্টার অবসেসিভ, সে একজন বিবাহিত। মিস্টার অবসেসিভ, সেটা বাবার গান না, বোগাম। হ্যাঁ, যেটাই হোক, ওই চুইংগামের সাথে তোমার কোনো ফ্রেন্ডলি হওয়ার দরকার নেই। আহা বে, তার ওয়াইফ আছে, তার নাম ইসুন। তোমার সাথে থাকতে থাকতে আমিও উল্টাপাল্টা বলা শুরু করেছি। যাই হোক, আজকে ইয়ানের অপারেশন আছে, তারপর 1 সপ্তাহ পর তোমার, তারপর আমাদের বিয়ে। তোমার আবার কি হলো? আমি এই মুহূর্তগুলো মিস করব, কিন্তু তখন তো তুমি আমাকে দেখতে পারবে। এখন আবার খুশি? তোমাকে আমি বুঝি না বাবু। যাই হোক, আমার এখন ডিউটি আছে, ছাড়ো আমাকে। জঙ্কুক তার ভিআইপি ক্যাবিনে তেকে তার কোলে বসে কোমর জড়িয়ে বসে আছে। আমার লেট হবে। হোক না। এর আগের দিন তুমি সবার সামনে আমাকে কিস করেছ, তারপর সবাই আমাকে 1000টা কোশ্চেন করেছে। আর যদি লেট করি তাহলে কি ভাববে বলো তো? যাই হোক, আমি আমার এখনো মর্নিং কিস কিন্তু পাইনি। তুমি কি বেবি? হ্যাঁ, অনলি ইয়োর সোনা। তারপর ডিউটিতে যাই। ইয়ানের হার্টের অপারেশন সাকসেস হয়েছে। জঙ্কুক ও তে ইয়ানের কেবিনে গিয়েছে। ইয়ান টেকুকে দেখে, মাম্মা
আপা। অন্যরা তাকিয়ে আছে তাদের দিকে। আমি ইয়ানকে অ্যাডপ্ট নিব। তাহলে তো ভালোই হয়, ইয়ানের কথাটা তাহলে সত্য হয়ে যাবে। এই দৃশ্য দেখে জিমিন গাল ফুলিয়ে রেখেছে। কি হলো তোমার আবার? আমিও চাই আমাদের সম্পর্কটা সবাই জানুক, তাহলে আমিও তোমাকে এভাবে কিস করতে পারবো। ওকে বলেই সুগা জিমিনের গালে কিস করে সরে যায়। এ কি করলে? সবার সামনে কিস করলাম। যাও। জিমিন ও সুগা তেকুকের সম্পর্ক আরো মধুর হয়ে যায়, কিন্তু সবার আড়ালে তে কিছু লুকিয়ে রাখে। কাল ডক্টরের সাথে কথা বলবো। এমন প্রচন্ড মাথা ব্যথা, বমি হওয়া, কিছু আগেই তো অজ্ঞান হতে নিয়েছিলাম। দি, আমি শিওর তুমি কাজে প্রেশার নিয়েছো, এজন্য তোমার শরীর খারাপ লাগছে। কাল ডক্টরের কাছে গেলে ঠিক হয়ে যাবে। এর আগেও তুমি ডক্টরের কাছে যাওনি। কুকিকে কিছু বলবি না, এমনিতেই 2 দিন পর ওনার অপারেশন। পরের দিন কথা মতো তে ডক্টরের কাছে যায়। ডক্টর লি কিছু টেস্ট করতে বলে। তে টেস্ট করতে গিয়েও পারেনি, কারণ জঙ্কুক এসে গিয়েছিল আর সে জঙ্কুকের কাছে তার অসুস্থতার বিষয়টি আড়াল করেছিল। তের মাথার পেন এত বেড়েছে যে তে অজ্ঞান হয়ে যায়। জিমিন সুগাকে কল দিয়ে তেকে হসপিটালে নিয়ে যায়। সবাই প্রচুর চিন্তিত, কিন্তু জঙ্কুককে কেউ জানায়নি। টেস্ট করানোর পর জিমিন ও সুগা জানতে পারে তের ব্রেন টিউমার হয়েছে, তাও লাস্ট স্টেজে। জিমিন সম্পূর্ণ থমথমে হয়ে যায়। সুগা বিশ্বাস করতে পারছে না। কি করবে সে? তে তার বোনের মতোই, সাথে তার একমাত্র ভাইয়ের প্রিয়তমা। তের জ্ঞান ফেরত আসে। তে কি জোরে বুক ফেটে কান্না করছে জিমিন। তার একমাত্র বোন, একমাত্র সম্বল, একমাত্র আত্মীয়, একমাত্র প্রাণের টুকরা। কি করে সে তার বোনকে ছাড়া থাকবে? পারবে না, মোটেও পারবে না। ডক্টর সুগা, আমাকে কথা দিন, আপনি জঙ্কুকে কিছু বলবেন না। আল্লাহর দোহাই লাগে। এটা কখনোই সম্ভব না তেও। তুমি কি করে এটা বলতে পারো? খুকি যদি জানে আমার অবস্থা, ও অপারেশন করাবে না, ও মরে যাবে। লিস্টে আমার সাথে এমনটা করো না, আমার ভাই পাগল হয়ে যাবে। ওকে তোমার পাশে থাকতে দাও। আমি চাই, কিন্তু আমার কুকির ভালোর জন্য এটা করব আমি। আর আর আমি তো আছি তার সাথে আজীবন। কি বলছো তে? ডক্টর সুগা, আমি কুকিকে আমার চোখ দিব। এমনিতেই আমার বেশি দিন সময় নেই, এভাবেই নয় আমি কুকির পাশে থাকব। আমার এই শেষ ইচ্ছেটা ভেঙে দিয়েন না সুগা ভাই। আমার সাথে এমনটা করো না। আমি ভাইকে কি বলবো, কি জবাব দিব? প্লিজ, অপারেশনের সময় হয়ে গিয়েছে। সুগা, তে কোথায়? আমি তেকে চাই। আমার মন আনচান করছে, কিন্তু কিছু হয়েছে তাই না? তে কোথায় সুগা? আজ তে আমাকে মর্নিং কিস দেয়নি। তে কোথায় সুগা? সুগা উত্তর দিতে পারছে না, যার কারণে জঙ্কুক আরো উত্তেজিত হয়ে ওঠে। তখনই পাশ থেকে জঙ্কুকের বাহু আলতো করে আঁকড়ে ধরে একজন। কুকি, তে তে তুমি ঠিক আছো? আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ না তো? আমার প্রচুর ভয় করছে শোনা। আমাকে ছেড়ে যেও না, আমি মরে যাব। আমি আছি তো জান, আমি আজীবন তোমার সাথে আছি, এমনকি থাকবো। আই লাভ ইউ জঙ্কুক, মাই লাভ। বলে তে জঙ্কুকের ঠোঁটে শেষ ছোঁয়াটা ছুঁয়ে দেয়। জঙ্কুক একটু শান্ত হয়। জঙ্কুক সেই স্পর্শ, সেই তীব্র ছোঁয়াটা আঁকড়ে ধরতে চায়, কিন্তু পারে না। তার মনে হতে থাকে তার কাছ থেকে কেউ সেই আলো, সেই সুবাস, সেই ছোঁয়াটা কেড়ে নিচ্ছে। জঙ্কুক তার অন্ধকার জগতে দৌড়াতে থাকে। তে বলে ডাকতে থাকে, কিন্তু সব সময়ের মতো তে তার আওয়াজে সাড়া দেয় না। কুকি বলে সে মিষ্টি হাসি দিয়ে তাকে ছুঁয়ে দেয় না, প্রিয় মর্নিং কিস দেয় না। যেমনটা একটি ফুল তার মূর্ছানোর পূর্বে তার তীব্র ঘ্রাণ চারিপাশে শেষবারের ন্যায় ছড়িয়ে দেয়, কিন্তু শেষবারের জন্যই হয়।
ফিরে আসে না তার মালিক কাছে। জংকুকের অপারেশন শেষ হয়। জংকুক নীরব থাকে, খুবই নীরব, যেমনটা ঝড় আসার পূর্বাভাস। সবাই আশ্চর্য ও চিন্তায় পড়ে যায়। আবহাওয়াটা বেশ নির্জীব। ডক্টর লি যখন জংকুকের ব্যান্ডেজ করবে, জংকুকের অপারেশনের পর প্রথম শব্দ বের হয়, টের ভিডিও। কি? আমি প্রথমে দেখে দেখব। ঠিক আছে, আমি আপুকে আনছি। কি বলছো তুমি জিমিন? দেখে কিভাবে আনবে? সে তো আর নেই। আমি জানি আমার কি করতে হবে বলে জিমিন জংকুকের সামনে একটি প্রজেক্টর নিয়ে আসে এবং তীর করে রাখা ভিডিওগুলো স্টার্ট করে দেয়। তীর ভিডিওগুলো দেখে কিছু বলে না, শুধু দেখেই যাচ্ছে। অবশেষে জংকুক বলে, আমি আমার সোনা পাখির কাছে যাব, নিয়ে চলো আমাকে। জিমিন তারপর নিচে জংকুককে বাগান বিলাস গাছটির নিচে নিয়ে যায়, যেখানে জংকুককে তে প্রথম নিয়ে গিয়েছিল। সে জায়গা যেখানে তাদের গল্প শুরু হয়েছিল। জংকুক হাঁটু গেড়ে ঘাসের উপর বসে পড়ে। সারা শরীর থরথর করে কাঁপছে। শেষমেশ শব্দ করে বুক ফেটে কান্না করা শুরু করে। তে, তুমি বলেছিলে তুমি থাকবে আমার সাথে, থাকোনি আমার পাশে তুমি। আমাকে না বলে চলে গেলে আমি কিভাবে থাকবো? তুমি আমার জীবনে গোধূলির সেই লগ্নে ফুটে ওঠা সেই ফুলটির মতো রয়ে গেলে। কেন? যে জগতে আমার তে নেই, সেই জগৎকে দেখার আমার কোনো ইচ্ছাও নেই। জঙ্কুক নিজেকে ক্ষতি করতে গেলে সুগা আটকায়। ভাই, এই চোখ তোমার তীর, তোমার সোনা পাখি। সে তার শেষ মুহূর্তে তোমাকে ছেড়ে যায়নি, তোমার সাথে, তোমার পাশেই আছে, তোমার এক অংশ হয়ে। আর আমার বোনের শেষ চিহ্নটাকে আপনি আঁকড়ে রাখতে চান না? এ কি করে আপনি করতে পারেন? তখনই এক শিশু কান্না করতে করতে জঙ্কুকের বুকে এসে পড়ে যায় এবং কান্না করে আর বলতে থাকে, আপা, আপা। আন্টি বলেছে মামা বলে অনেক দূরে চলে গিয়েছে, তোমার আর আমার কি হবে? জংকুক ইয়ানকে জড়িয়ে কান্না করে। ইয়ান জংকুকের বেঁচে থাকার একমাত্র উৎস হয়ে যায়। সবার চোখে জল। তখনই এক দমকা হাওয়া আসে। ভি দেখতে পেল, সোনা, আমি কি খুব দেরি করে ফেলেছি? আমাকে তোমার সাথে নেবে না? আমি যে তোমাকে ছাড়া আর পারছি না। আমি আমার কর্তব্য পূরণ করেছি, এখন না হয় তুমি আমাকে জড়িয়ে ধরো। আমি তোমার বুকে মাথা রাখতে চাই। জানি না কি হলো, বাতাসে বাগান বিলাসের পাপড়িগুলো আঙ্কেলকে যেন জড়িয়ে ধরল। শুনতে পেলাম, কুকি, আমি এসেছি। বাবা। কুকি, তুমি সত্যি আসতে দেরি করেছ। আমার মর্নিং কিস জান। তে ও জংকুক তাদের হাত মুষ্টিবদ্ধ করে পাড়ি দিল তাদের অন্তিম পথ। I've seen the